এদিকে আয়ান বাড়ি থেকে বের হয়ে অফিসে গেল। শিহাবকে ইশারা করতে শিহাব তার কাজে বেরিয়ে গেল। আয়ান অন্তু এর ট্যাক্সির সামনে গিয়ে দাঁড়ায়। অন্তু মাথা তুলে আয়ানকে দেখে আবার মাথা নিচু করে নিজের কাজ করতে লাগলো। আয়ান নিজের হাতে একটা কার্ড এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলল, শিফার বিয়ে আজ, সময় মতো চলে আসবি। আশা করছি আমার কথার অমান্য তুই করবি না। অন্তু অবাক হয়ে যায়, বলে, বিয়ে? হ্যাঁ বিয়ে। তুই তো শিফাকে ম্যানেজ করে বলেছিস সম্পর্ক শেষ, তাই বিয়ে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ছেলে ভালো একটা কোম্পানিতে কাজ করে। আর হ্যাঁ, অবশ্যই সময় মতো চলে আসবি। অন্তু অবাক চোখে তাকিয়ে থাকে আয়ানের যাওয়ার দিকে। সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এদিকে আজ পুরো বাড়ি আয়ান খুব সুন্দর করে সাজিয়েছে। অফিস থেকে এসে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। হঠাৎ কাজের মধ্যে আয়ানের ফোন বেজে উঠল। দেখে শিহাব কল করেছে। শিহাবের কল ধরতেই ওপাশ থেকে শিহাব কিছু বললে আয়ান গম্ভীর স্বরে বলে, কোন হাসপাতালে? শিহাব কাঙ্ক্ষিত ঠিকানাটি বললে আয়ান সব কাজ ছেড়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। কোনো মতো হসপিটালে গিয়ে পৌঁছায়। আয়ানকে দেখে শিহাব আয়ানের কাছে আসে। আয়ান শক্ত কণ্ঠে বলে, আমি তোরে বলেছিলাম না ওর উপরে নজর রাখতে? আর কি করে এটা হলো? সব ডিটেলস বল। আর এখন কোথায় ও? শিহাব দেখলো আয়ান রেগে আছে, তাই ধীরে সুস্থে উত্তর দেয়, আসলে স্যার আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তখনই অন্তু বাইক নিয়ে অফিস থেকে বের হয়ে যায়। আর রাস্তা কীভাবে অ্যাক্সিডেন্ট করে অতটা লাগেনি, মোটামুটি সুস্থ আছে। মাথায় আর হাতে হালকা চোট পেয়েছে। এখন 102 নম্বর কেবিনে আছে। আয়ান শিহাবের কথা শুনে বড় বড় পা ফেলে এগোলো 102 নম্বর কেবিনের দিকে। গিয়ে দেখে অন্তু শুয়ে আছে, মাথায় হাতে ব্যান্ডেজ করা। আয়ান গিয়ে অন্তু শোয়া অবস্থা কলার চেপে ধরে বলে, তোর সাহস কি করে হয় এমন একটা কাজ করার? অন্তু নিশ্চুপ। আয়ান আবার তেজি কণ্ঠে বলে, বল, এতই যখন ভালোবাসা ছিল তাহলে কেন আমার সামনে বুক উঁচু করে বলতে পারলি না যে আমি শিফাকে ভালোবাসি? কেন ওর সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারলি না? কেন ওর সাথে সম্পর্ক শেষ করলি? আমি কি তোকে মেরে ফেলতাম? আর যদি মেরেও ফেলতাম তাহলে কেন নিজের ভালোবাসার জন্য নিজের জান কুরবান করতে পারতিস না? এ কেমন ভালোবাসা দেখালি? যে মেয়ে তোকে ছাড়া কোনো মুহূর্ত কল্পনা করতে পারলে না, তার সাথে কি করে এক মুহূর্তের জন্য সম্পর্ক শেষ করে দিতে পারলি? বল, উত্তর দে। অন্তু আয়নের কথা শুনে মাথা নাড়মিয়ে নেয়, নীরবের চোখের পানি ফেলে। অন্তুর মুখে কোনো উত্তর না পেয়ে আয়ান বলে, 1 ঘন্টার মধ্যে আমাদের বাড়ি আসবি। যেহেতু শিফার সঙ্গে তুই নিজে ইচ্ছাকৃতভাবে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সম্পর্ক শেষ করতে পারলি, তাহলে আশা করি তার বিয়েতে উপস্থিত হতে তোর কোনো দ্বিধা হবে না। আর এবার পালানোরও উপায় নেই। বলেই শিহাবকে উদ্দেশ্য করে বলে, ঠিকভাবে রেডি করিয়ে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সময়ের মধ্যে নিয়ে আয়। আর বেশি টাইম নেই, কাজী সাহেব হয়তো চলে এসেছে। এদিকে সেহেরি শিফাকে রেডি করিয়ে কাঙ্ক্ষিত জায়গায় বসিয়ে দিয়েছে। শিফা পাথরের ন্যায় বসেই আছে, না চোখ দিয়ে পানিও পড়ছে না। সে শুধু ভেবে যাচ্ছে যে কিভাবে অন্তু সম্পর্কটা শেষ করতে পারলো। কিছুক্ষণ পর আয়ান বাড়ি ফিরে সেহেরিসের কাছে গিয়ে তাকে রুমে নিয়ে যায়। তারপর অন্তু এর অবস্থা সম্পর্কে সব ঘটনা খুলে বলে। এটা শুনে সেহেরিস বলে, আমরা যা করতে চাচ্ছি ঠিক হচ্ছে তো? আমরা না ভয় করছে যদি কিছু অঘটন ঘটে? সেহেরিসের কথা শুনে আয়ান মুচকি হাসে, বলে, ভালোবাসাতে সব কিছু জায়েজ, আর টেনশন নিও না, কোনো সমস্যা হবে না। তুমি শিফায়ের কাছে যাও, ওর খেয়াল রাখার দায়িত্ব তোমার আপাতত। কখন কী করে বসে ঠিক নেই, বাকি সব আমি সামলে নেব। আয়ান কিছু বলতে যাবে তখনই শুনতে পেল বরের বাড়ি থেকে লোক এসে গিয়েছে। তাই আয়ান আর কথা না বাড়িয়ে তাদের আপ্যায়নে চলে যায়। কিছুক্ষণ পর শিহাব অন্তুকে নিয়ে উপস্থিত হয়। অন্তু এর পরনে একটা হালকা গোলাপি রঙের সাদামাটা পাঞ্জাবি। রীতিমতো জোর জবরদস্তি করে তাকে পরানো হয়েছে এবং আয়ানের কথায় বাধ্য হয়ে তাকে এখানে শিহাব নিয়ে এসেছে। শিহাব অন্তুকে শিফা এর স্টেজের সামনে দাঁড় করায়। অন্তু শিফাকে এক নজর দেখে যাচ্ছে। পরনে তার হালকা গোলাপি রঙের উপরে গোল্ডেন কালারের কাজ করা একটি সুন্দর লেহেঙ্গা। তাকে ভিনদেশি হলেও লেহেঙ্গাতে তাকে অপরূপ সুন্দরী দেখাচ্ছে। অন্তু এক দৃষ্টিতে শিফা এদিকে তাকিয়ে রইল। নীরবে কিছু ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ দিয়ে। সে আর সেখানে এক মুহূর্তের জন্য দাঁড়ানোর ক্ষমতা পাচ্ছে না। মনে হচ্ছে পায়ের তলা দিয়ে মাটি সরে যাচ্ছে। সে ভাবছে আজ শিফায়ের পাশে তার বসার কথা ছিল, কিন্তু তখনই তার ভাবনার মাঝে আয়ান তার কাঁধে হাত রাখে, বলে, কি কি ভাবছিস? অমনভাবে দেখে লাভ, ভালো তো বাসলি কিন্তু সাহস দেখাতে পারলি না। সাহস দেখালে আজ শিফা এর পাশে তুই হতিস। দেখেছিস আমার বোনটাকে কি হাল করেছিস তুই? মাথা পর্যন্ত তুলে তাকাচ্ছে না, নীরবে তোর জন্য অশ্রু বিসর্জন দিচ্ছে। অন্তু হতাশভাবে তাকিয়ে আয়নের কথা শুনছিল।
হঠাৎ সে আয়নের হাতে পায়ে পড়ার মতো অবস্থা করে কান্না মিশ্রিত স্বরে বলে, প্লিজ স্যার, প্লিজ, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আসলে আমার আপনাকে বলার মতো সাহস ছিল না। অন্তুর কথার মাঝে আয়ান বলে, এই ছেলে হয়ে কাঁদিস না, লজ্জা করে না তো? হয়তো দেখা যাবে তোদের বাচ্চা হওয়ার পর তোর বউ তোকে সামলাবে না বাচ্চা। হঠাৎ আয়নের এমন কথায় অন্তু থতমত খেলো, আর পাশে থাকা শিহাব জোরে জোরে হেসে দিল। শিহাবের হাসি শুনে আয়ানের দিকে তাকিয়ে চোখ পাকালো। শিহাব মুখে আঙুল দিয়ে এখনও মুচকে মুচকে হেসে যাচ্ছে। ও আয়ান অন্তুকে বলল, সব বরযাত্রী চলে এসেছে, শুধু বরের অপেক্ষায় সবাই অপেক্ষা করছিল। কাজীও রেডি, চল এবার মুখ ঠিক কর, নয়তো সবাই বলবে কাঁদুনের জামাই। কথাটা বলে আয়ান আর শিহাব দুজনে হো হো করে হেসে উঠল। অন্তু বোকার ন্যায় একবার আয়ান আর একবার শিহাবের দিকে তাকাচ্ছে। আয়ান বলে, চল, অনেক পাপড় পেলেছি, আমরা দুজনে কিভাবে কি করে তোকে শান্তি দেওয়া যায়। চল চল, এখনও তাকিয়ে আছিস? এবার তাহলে অন্য জামাই নিয়ে আসতে দেরি করলে। আয়ানের কথা শেষ হতেই অন্তু গিয়ে শিফায়ের পাশে বসলো। শিফা মাথা হেট করে বসে আছে আর চোখে দেখলো যে শুধু তার পাশে একজন বসছে। পরক্ষণে আয়ান বলে ওঠে, কাজী সাহেব বিয়ে পড়ান। সেহরিশকে আয়নের পাশে দাঁড়ায়। আয়ন বলে, প্ল্যান সাকসেসফুল যান। সেহরিশ মৃদু হেসে আয়নের হাত জড়িয়ে দাঁড়িয়ে থাকলো। আয়নের কথা শুনে সিফা বুঝতে পারলো যে তার পাশে যে বসেছে সে আর কেউ না, কিছুক্ষণের মধ্যে হতে চলা তার স্বামী। কিন্তু তার একবারের জন্য ইচ্ছা হলো না তার মুখের দিকে তাকাতে। এখনও নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। কাজী সাহেব যখন বিয়ে পড়ানো শুরু করে তখন অন্তু এর নাম শুনে শিফা অবাক হয়ে মাথা তুলে পাশে চেয়ে দেখে তার পাশে আর কেউ না, স্বয়ং অন্তু বসে আছে। আর অন্তু এর সাথে তার বিয়ে হচ্ছে। শিফা চোখ ঘুরিয়ে আয়নের দিকে চায়। আয়ন তাদেরকে হাসে, সাথে সেহেরিসও। অন্তুকে কবুল বলার পর যখন শিফাকে কবুল বলতে বলে তখন এক নিঃশ্বাসে সে কবুল বলে ফেলে। সকলে আলহামদুলিল্লাহ বলে ওঠে। অবশেষে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং পূর্ণতা পায় আরও একটি ভালোবাসার। বিদায়ের সময় অন্তু আয়নের কাছে গেলে আয়ন বলে, তোর সাথে আমার কোনো কথা নেই, আমি শুধু আমার বোনের কথা ভেবে তোর সাথে আমার বোনের বিয়ে দিয়েছি। আজ কয়দিন ধরে আমি আর শিয়া প্ল্যান করেছি কিভাবে কি করা যায়। আর তোর মা বাবাকে বলা, তাদেরকে সব প্ল্যানটা বোঝানো, তাদের বাড়ির আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করা, আর কত কি। আমার কোনো ইচ্ছা ছিল না তোর সাথে বিয়ে দেওয়ার। এদিকে সিফা, জেনি আর গলা জড়িয়ে কাঁদতে থাকে। তারপর সেহেরিস এবং আয়নের কাছে থেকে বিদায় নেয়। অন্তু বিদায় নেওয়ার সময় আয়নকে বলে, এবার আপনাকে ভয় করব না, যাবা ভয় করতাম, এখন তো আপনি আমার শালা লাগেন, আপনার উচিত আমাকে ভয় করা। অন্তুর কথাটা শুনে আয়ন বলে, শালামে ফুট, আমার বোনকে যদি কোনোদিন কষ্ট দিয়েছিস তো আমার থেকে খারাপ আর কেউ হবে না, মাথায় রাখিস। আর যা, এখন 2 সপ্তাহ অফিস আসতে হবে না, দয়া করে ছুটি দিলাম, খেয়াল রাখিস আমার বোনের। অন্তু আর শিফা এর বিয়ের পর কেটে যায় কিছুদিন। সব কিছু আগের মতো চলছে। ইদানিং সেহেরিসের শরীরটা ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে বমি, মাথা ব্যথা ইত্যাদি নানান সমস্যা। আয়নের অফিসে কাজের চাপ থাকার কারণে সে খুব রাতে বাড়ি ফেরে এবং সকাল সকাল অফিসে চলে যায়। সকাল সকাল সেহেরিস আয়নকে তার থেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আয়ন সেহেরিসকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল, যার জন্য সে টের পেল। ঘুম চালানো চোখে তাকিয়ে দেখে সেহেরিস দৌড়ে ওয়াশরুমে ঢুকছে। সঙ্গে সঙ্গে সে বিছানা থেকে লাফ মেরে উঠে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ায়। গিয়ে দেখে সেহেরিস বেসিংয়ে বমি করছে। আয়ন সেহেরিসের কাছে যেতে সেহেরিস আয়নের বুকে গা এলিয়ে দেয়। আয়ন সেহেরিসকে জড়িয়ে ধরে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে তোমার শেহু পাখি? হঠাৎ বমি করলে, শরীর ঠিক আছে তোমার? সেহেরিস আয়নের বুকে মাথা রেখে খুব কষ্ট করে ছোট করে উত্তর দিল, জানি না। আয়ন বুঝলো সেহেরিসের খুব কষ্ট হচ্ছে, তাই সে সেহেরিসের মুখ ধুয়ে ফ্রেশ করে তাকে কোলে উঠিয়ে বিছানায় আছোয়াভাবে শুইয়ে দিল এবং পিঠে একটা বালিশ দিয়ে পাশের বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস সেহেরিসের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও এটা খাও। সেহেরিস অল্প পানি খেয়ে আয়নকে গ্লাসটা ফিরিয়ে দেয়। আয়ন সেহেরিসের কপালে আলতো করে চুমুকিয়ে দিয়ে বলল, ইউ আর বেটার শেহু পাখি। সেহেরিস মাথা নাড়ল যে হ্যাঁ, সে বেটার ফিল করছে। আয়ন সেহেরিসকে বলল, বসো, আসছি। বলে সে রুম থেকে বাইরে বের হয়ে মিস জেনিকে ডাকলো। মিস জেনি নিজে থেকে উত্তর দিতে আয়ন বলল, সেহেরিসের জন্য হালকা কিছু নাস্তা রেডি করে আমার রুমে দিয়ে জানতো। মিস জেনি ঠিক আছে বলে কিচেনের দিকে চলে যায়। আয়ান তখনই কাকে ফোন করলো। তারপর রুমে ফিরে আসলো, তাকে সেহেরিস
চোখ বন্ধ করে আছে। আয়ন গিয়ে সেহরিশের পাশে বসলো। সেহরিশ চোখ খুলে আয়নের দিকে তাকালো। আয়ন সেহরিশের হাতে ধরে আবারও একটা চুমু খেলো। সেহরিশ আনমনে হাসলো। তখনই আয়ন কি ভেবে বলে, আচ্ছা এই মাসে তোমার পিরিয়ড হয়েছে তো? সেহরিশ জানালো, হ্যাঁ। তারপর থেকে আবার বলল, কিছুদিন ধরে এমনই হচ্ছে, মাথা ব্যথা, বমি। আমিও এটা সন্দেহ করেছিলাম, যার জন্য মিস জেনিকে বলিয়ে প্রেগন্যান্সি কিট নিয়ে এসে টেস্ট করেছিলাম, কিন্তু ফলাফল নেগেটিভ এসেছে। অ্যান্ড ভ্রু কুচকালো। সঙ্গে সঙ্গে সেহরিশের হাত ছেড়ে দিয়ে রাগী কণ্ঠে উঠে দাঁড়িয়ে বলল, আজ কয়দিন ধরে এমন হচ্ছে? অবশ্য তুমি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে অবধি করলে না। আয়নের এমন রেগে যেতে দেখে সেহরিশ বলল, কাম ডাউন। আপনি অযথা রেগে যাচ্ছেন, বসুন এখানে। আর আমার তেমন কিছু হয়নি। আয়ন সেহরিশের পাশে বসতে বসতে সেই একই রাগী ভাব নিয়ে বলল, কী কাম ডাউন? হ্যাঁ, আর তেমন কিছু হয়নি মানে? আরে আরে, আপনি শুনুন তো কথাটা। কি কথা বলো, শুনছি। আর কয়দিন যদি এমন কাজ করেছো, আমার থেকে খারাপ কেউ হবে না, দেখে নিও। সেহরিশ মুচকি হাসে, বলে, কি দেখবো বলেন? সবই তো দেখেছি, আর কি কিছু দেখার বাকি আছে আপনার? আয়ন সেহরিশের ক্ষুব্ধ দৃষ্টিতে তাকায়, বলে, এই সময় তোমার ফাজলামি বের করছি, দাঁড়াও। বলে সেহরিশের হাত ধরে টানতে দিবে, তখনই দরজায় খটখট আওয়াজ হলো। আয়ন সেহরিশকে ছেড়ে উঠে গিয়ে দেখে মেয়ে জেনে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ন খাবারের ট্রেটা নিয়ে ভেতরে আসে, দেখে সেহরিশ মুচকি মুচকি হাসছে। আয়ন খাবারের ট্রেটা বেডসাইড টেবিলে রেখে আবারও সেহরিশের পাশে বসে সেহরিশের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। সেহরিশ চোখ নামিয়ে বলতে শুরু করে, আচ্ছা শোনেন তাহলে, আপনি তো খুব কাজে ব্যস্ত ছিলেন এই কদিন। সকালে যান আর লেট করে ফেরেন, আর আপনি বাসায় ফিরে ক্লান্ত থাকেন, তাই জন্য তখন আর আপনাকে সব জানাতে ইচ্ছে করেনি। আর তেমন কিছু হয়নি, মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। আয়ন সেহরিশের কথার মাথা নামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আসলে সে কদিন প্রচুর ব্যস্ত ছিল। পরে করে টেবিল থেকে খাবারের প্লেটটা নিয়ে সেহরিশের সামনে ধরে বলে, আচ্ছা এই নাও, খেয়ে নাও। আর কোনো অসুবিধা হলে আমাকে নির্দ্বিধায় জানাবে। আমার কাছে সবার আগে তুমি, তারপরে আমার বাকি সব কথাটা মাথায় রেখো। সেহরিশ মুচকে হেসে বলে, খাইয়ে দিন। আয়নও হাসলো। তারপর সেহরিশকে খাইয়ে দিল, সাথে কিছু মেডিসিনও আনালো শিহাবকে দিয়ে, তারপর খাইয়ে দিল। বিকাল হতে চলল প্রায়। আয়ান সারাদিন সেহরিশকে ঘর থেকে বের হতে দেয়নি, তাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে। আয়ান সোফায় বসে ল্যাপটপ ও অফিসের কিছু কাজ করছিল। আজ সে অফিস যেতে পারেনি, যার জন্য কিছু কাজ সে বাড়ি বসে হ্যান্ডেল করছে। হঠাৎই আয়নের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই অন্তু তড়িৎ গতিতে বলল, আপনি কোথায়? জলদি অফিসে আসুন। আয়ন অবাক হলো, বলল, মানে? আমি আজকে অফিসে যেতে পারবো না, সেহরিশের শরীরটা ভালো না। অন্তু শুনল, পরপর বলল, আপনার আসাটা অত্যন্ত জরুরি, প্লিজ যেভাবেই হোক কিছুক্ষণের জন্য অফিসে আসুন। বিষয়টা কি ক্লিয়ার করে বল। আপনি বুঝতে পারছেন না, আপনি আগে অফিসে আসুন, তারপর বলছি। আয়ন ফোন কেটে দিল। সেহরিশ বসে গল্পের বই পড়ছিল। আয়ন সেহরিশকে কিছু বলতে যাবে, তখনই দরজা খোলার আওয়াজে দুজনের চোখ দেয় দরজার দিকে। দেখে মিসেস লিলি দাঁড়িয়ে আছে। সেহরিশ উঠে দৌড়ে মিসেস লিলিকে জড়িয়ে ধরল, বলল, মিষ্টিমা, তুমি এখানে কেমন আছো? আসো আসো, বসো। মিসেস লিলি হাসলেন, বললেন, সকালবেলা আয়ন ফোন করেছিল, তোর শরীরটা নাকি ভালো না, আমাকে আসতে বলেছে, তাই জন্য চলে আসলাম। সেহরিশ হেসে আয়নের দিকে তাকালো। আয়ন তখনই সেহরিশকে উদ্দেশ্য করে বলল, শেহু, অফিসে এমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে। অন্তু এখনই ফোন করে জানালো, আমি তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করব। কাজটা সলভ করে ততক্ষণে তুমি মিসেস লিলির সাথে থাকো। আর কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই ফোন করো। সেহরিশ ঠিক আছে বলে মাথা নাড়ায়। আয়ন রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। অফিসে গিয়ে কেবিনে ঢুকতে দেখে শিহাব আর অন্তু দাঁড়িয়ে আছে। আয়নকে দেখে শিহাব বলে, স্যার, অনেক বড় প্রবলেম হয়ে গেছে। আয়ন বিরক্ত নিয়ে বলে, সেই দিকে বলছিস প্রবলেম হয়ে গেছে, তা কি প্রবলেম হয়েছে সেটা কি বলবি? তখনই অন্তু জানায়, আপনার বিজনেস অ্যাকাউন্টে যে টাকা ছিল, সে টাকাটা কেউ আপনার অ্যাকাউন্ট থেকে বার করে নিয়েছে। আয়ন ভ্রু কুচকিয়ে অন্তুর দিকে তাকিয়ে বলল, মানে? তখনই শিহাব বলল, মানে কেউ আপনার বিজনেস অ্যাকাউন্টে হ্যাক করে যে টাকা ছিল, সেই টাকাটা বের করে নিয়েছে। আয়ন অবাক হলো, এত বড় স্পর্ধা কার? কে দেখালো? আয়ন নিজের চেয়ারে বসতে নিয়ে তখনই তার ফোনে একটা মেসেজ আসলো। কি ভেবেছিস এত সহজে আমাকে ধরতে পারবি তুই? পুরো পৃথিবীর কোনায় কোনায় লোক পাঠালে আমাকে ধরতে পারবি না। তোর বাপ মারে যেমনভাবে মেরেছি, তার থেকে নিকৃষ্টভাবে তোরে মারবো। এখন তো সবে তোর অ্যাকাউন্ট থেকে টাকা খালি করেছি, আস্তে আস্তে সব নিঃস্ব করে দেবো। ইতি, তোর বাপ মার খুনি। আয়নের বুঝতে বাকি রইল না কাজটা কে করেছে। সঙ্গে সঙ্গে সে তার নিজের অ্যাকাউন্টটা চেক করলো, দেখলো না ঠিক আছে।
আয়ন জোরে জোরে হেসে উঠে বলল, যত আমাকে নিঃস্ব করতে চাইবি ততই আমার কাছে চলে আসবি। কি করতে চাচ্ছিস কর, আমিও দেখি কতটা নিচে নামতে পারিস। একদিন না একদিন তো আমার সামনে আসতেই হবে, সেদিন হয়তো শেষ দিন হবে নয় আমার। অন্তু আর শিহাব আয়নের কথার মানে বুঝলো পরক্ষণে। অন্তু বলল, কাজটা গোলজার মাহমুদের তাই না? আয়ন মাথা নাড়ল যে হ্যাঁ। পরক্ষণে শিহাব বলল, ভাগ্যিস আপনি আপনার ব্যবসায় 60% টাকা আপনার নিজের অ্যাকাউন্টে রাখেন। কিন্তু স্যার, বিজনেস অ্যাকাউন্ট থেকে যেহেতু টাকা নিয়েছে, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ওঠার সম্ভাবনা তো থাকতেই পারে। আয়ান মাথা নেড়ে জানালো, না, মূলত ওর কাছে আমার এই অ্যাকাউন্টের কোনো বিষয়ে তথ্য নেই। আর রইল বিজনেস অ্যাকাউন্ট, যেহেতু ওই অ্যাকাউন্ট আমাদের বিজনেসের ক্ষেত্রে সকল জায়গায় দেওয়া থাকে, সেক্ষেত্রে কোনো বড়সড় হ্যাকার দিয়ে কাজটা করিয়েছে।